কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সরকারি নির্দেশনা অমান্য করে আগ মুহূর্তেও কোচিং সেন্টারে চলছে ক্লাস। যশোর ও গাজীপুরে প্রশ্ন ফাঁস চক্রের 4 সদস্য আটক। চলতি মাসে পদ্মা সেতুতে বসতে পারে 7 ও 8 নম্বর স্প্যান। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে কাজ। জুনের মধ্যে সবগুলো পিলার বসানোর পরিকল্পনা। এবং নানা সংকটে উত্তরাঞ্চলের 4টি স্থলবন্দর। 6 মাসের মধ্যে রফতানি বাণিজ্যের সম্ভাবনার আশ্বাস বাণিজ্য মন্ত্রীর। দেখছিলেন শিরোনাম। জনপদের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। কাল সারা দেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা, কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করেই এখনও নামি বেনামি কিছু কোচিং সেন্টার অব্যাহত রেখেছে তাদের কার্যক্রম। তাদের দাবি, কোচিং সেন্টার বন্ধ রাখা মানে শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধ রাখা। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করেছে কোচিং সেন্টার, যা সংবিধান পরিপন্থী। পিঙ্কি আক্তারের রিপোর্ট। ঘড়ির কাঁটায় রাত 8টা। রাজধানীর বিভিন্ন এলাকার অলিগলির কোচিং সেন্টার থেকে সন্তানকে কোচিং করিয়ে নিজেদের কাঁধেই ব্যাগ চেপে বাড়ি ফিরছেন অভিভাবকরা। এই কোচিং সেন্টারে ঢুকতেই বেগ পেতে হয় আমাদের। সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত কোচিং করতে আসা শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেয় কোচিং কর্তৃপক্ষ। পরে নিজেরাও সটকে পড়েন। মুহূর্তেই ফাঁকা হয়ে যায় কোচিং সেন্টারটি। তৃতীয় তলায় শিক্ষার্থী থাকা সত্ত্বেও সেখানে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। কোচিং সেন্টারে রয়েছে একাধিক দরজা। কোচিং বন্ধে সরকারের নির্দেশ অমান্য করে এসএসসি পরীক্ষার একদিন আগেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই রাজধানীর অনেক কোচিং সেন্টারই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গার্ডিয়ানজন জানে বাচ্চাটা আসলে ভালো এডুকেশন পাচ্ছে না প্রতিষ্ঠান থেকে, মারুফ সাহেব ভালো জানে, তার কাছে যাই। এই কারণে আমার কাছে আসতেছে, বিনিময়ে আমার সংসারটা চলার একটা অবস্থা। স্টুডেন্ট একটা শিখতে যাচ্ছে, সেটা বন্ধ করে দিচ্ছে, তো এটা তো ঠিক না। আর ভালো ফলাফলের জন্য পাল্লা দিতে অভিভাবকরাও অনেকটা লুকিয়েই সন্তানকে কোচিংয়ে নিয়ে আসছে, পাছে কিছুতেই মিস না হয় সোনার হরিণ A+। আমাদের কোচিং সেন্টার তো বন্ধ দেয়নি, আমরা নিয়ে এসে দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি জানি না, আমি আজকেই ফার্স্ট আসছি। ক্লাসে পড়ায় কিন্তু তেমন ভালো করে গাইড দিতে পারে না স্যাররা। তুমি কোশ্চেন করো না ক্লাসে? কোশ্চেন করলেও স্যাররা এইভাবে হালকা বুঝিয়ে ছেড়ে দেয়। শিক্ষা মানুষের মৌলিক অধিকার, যা বর্তমানে বাণিজ্য। আর এজন্য কোচিং সেন্টারকে অনেকটা দায়ী বলে মনে করছেন শিক্ষাবিদরা। সংবিধানে তো বলা আছে যে সবার জন্য মৌলিক শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমাদের রাজনৈতিক নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ যে সকল নাগরিকের জন্য সমমানের শিক্ষা তারা দেওয়ার চেষ্টা করবেন। সেই জায়গায় রাষ্ট্র কেন পিছিয়ে যাবে? কেন কোচিং সেন্টার জায়গা দখল করবে? এদিকে কোচিং বাণিজ্য বন্ধের নির্দেশনা চেয়ে করা 5টি রিটের ওপর আগামী 7 ফেব্রুয়ারি রায় ধার্য করেছেন আদালত। বর্তমানে কোচিং নামক ব্যাধিতে আক্রান্ত শিক্ষক, শিক্ষার্থী, এমনকি অভিভাবকও, যে কারণে কোচিং বন্ধে সরকারের নানা পদক্ষেপকে ব্যর্থ করে এ বাণিজ্য এখনো সচল রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। যশোর ও গাজীপুর থেকে প্রশ্নফাঁস চক্রের 4 সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ জানায়, যশোর সদর উপজেলার 7 মাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্রের 2 সদস্য সিরাজুল ইসলাম ও কামরুজ্জামানকে আটক করা হয়। জব্দ করা হয় ল্যাপটপ ও মোবাইল ফোন। পুলিশ জানায়, কোতোয়ালি থানার একটি টিম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গ্রুপকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছিল। এক পর্যায়ে ওই গ্রুপের সদস্যদের আটক করে পুলিশ। এদিকে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করছে একটি চক্র, এমন তথ্য পেয়ে গাজীপুরের শ্রীপুরে অভিযান চালায় র্যাব। এ সময় কাউরাইদ এলাকা থেকে রফিকুল ইসলাম ও তার সহযোগী মোহাম্মদ আকরামকে আটক করা হয়। তারা হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মাধ্যমে শনিবারের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চেষ্টা করছিল বলে জানায় র্যাব। জনপদের সময় আরও থাকছে। ময়মনসিংহে বইছে উপজেলা নির্বাচনের হাওয়া। সৎ ও যোগ্য প্রার্থীর প্রত্যাশা ভোটারদের। পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এর ধারাবাহিকতায় আজ থাকছে সেতুর স্প্যান বসানোর অগ্রগতির খবর। চলতি মাসেই পদ্মা সেতুতে যোগ করা হতে পারে আরও 2টি স্প্যান।
নদীর জাজিরা প্রান্তে আগের 6টি স্প্যানের সঙ্গে বসতে পারে 7 ও 8 নম্বর স্প্যান। এজন্য শতভাগ প্রস্তুত করে তোলা হচ্ছে 34 ও 35 নম্বর পিলার। এছাড়া নকশা জটিলতা কেটে যাওয়ায় সেতুর কাজে এখন আগের চেয়ে কয়েকগুণ গতি আসবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। দুই প্রান্ত মিলিয়ে প্রায় 9.5 কিলোমিটারের পদ্মা সেতু। নদীতে থাকা 6.15 কিলোমিটারের মধ্যে বর্তমানে দৃশ্যমান প্রায় 1 কিলোমিটার সেতু। পুরো নদী জুড়ে চলছে মহাযজ্ঞ। 42টি পিলারের মধ্যে এখন পর্যন্ত কাজ ধরা হয়েছে 37টির। এর মধ্যে পুরো কাজ শেষ হয়েছে 18টির, আরও 11টির কাজ শেষের দিকে। যে 5টি পিলারের কাজ এখনও শুরু করা যায়নি, শিগগিরই সেগুলোর কাজও ধরা হবে। আগে অন্য পিলারগুলো নকশা জটিলতার সমাধান হলেও আটকে ছিল 6 ও 7 নম্বর। সেটাও কেটে যাওয়ার পর এ দুটি পিলারেও এখন চলছে কাজ। জুনের মধ্যে সবগুলো পিলার বসানোর পরিকল্পনা সংশ্লিষ্টদের। পাইল ড্রাইভিং বার্জ, এটাকে এক জায়গায় স্থির করা খুব ডিফিকাল্ট, কারেন্ট এত বেশি হয়। সেই জন্য এদিক থেকে মাওয়ার দিক থেকে প্রথম মডিউল এটা কাজ করা যায় নাই। যদিও ছবিতে দেখবেন যে অনেকগুলো পিলার কিন্তু রেডি হয়ে গেছে। যে আশা করি এটা এই আগামী কয়েক মাসে অনেক উল্লেখযোগ্য অগ্রগতি হবে। 18টি পিলার নদীতে দৃশ্যমান হলেও স্পেন বসানোর সংখ্যা সে তুলনায় কম। কারণ একটি মডিউলের 6টি পিলার একসাথে না বসলে সেখানে বিচ্ছিন্নভাবে স্পেন বসানোর সুযোগ নেই। এসের মতো প্ল্যানে এই একটা, তার মানে একটা ডিফাইন্ড জিওমেট্রি, তার মধ্যে আবার ভার্টিক্যাল একটা স্লোপ আছে। এভরি ট্রাস ডিফাইন্ড জিওমেট্রি। এটা কোনোভাবে এক ট্রাসে অন্য কানে বসানো যায় কি না এটা আলোচনা হচ্ছে এখন, বাট এখন পর্যন্ত আছে যে এটা সম্ভব না। একটা মডিউল শেষ করে ওখানে বসাই দেব, মাঝখানে বিচ্ছিন্নভাবে বসাই দেওয়া যাবে। এটা হলো আমাদের 1 নম্বর প্রিপারেশন, যেটা বললাম। সেকেন্ড হলো স্প্যান তৈরি করা। চায়নাতে 150 মিটার বানাইতে গেলে আমাদের সুবিধা হতো, বাট ট্রান্সপোর্ট। জাজিরা প্রান্তে আগের 6টির সাথে 7ম স্পেন বসানোর জন্য এখন প্রস্তুত 35 নম্বর পিলার। 90 ভাগের বেশি কাজ শেষ হয়েছে 34 নম্বর পিলারেরও। এ পর্যন্ত প্রকল্পের কাজ 72 ভাগ, মূল সেতুর কাজ শেষ হয়েছে 63 ভাগ। নকশা জটিলতা কেটে যাওয়ার পর অনেক কিছু এখন খুব দ্রুত ঘটবে। কোনো মাসে একটি, কোনো মাসে 2টি করে স্পেন যোগ করা সম্ভব হবে। আর ক্রমবর্ধমান এই পদ্মা সেতু বিশ্বের বুকে জানান দেবে বাংলাদেশের সক্ষমতার গল্প, যে গল্পে মিশে থাকবে অসংখ্য চ্যালেঞ্জ আর স্বপ্নের বুনন। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। উত্তরের রংপুর, দিনাজপুর অঞ্চলের 4টি স্থলবন্দরই এখন একমুখী আমদানি নির্ভর। বিধিনিষেধের নিচে চাপা পড়েছে রফতানি বাণিজ্যের সম্ভাবনা। তবে 6 মাসের মধ্যে প্রাপ্তিযোগের আভাস দিলেন নতুন বাণিজ্যমন্ত্রী। রতন সরকারের রিপোর্ট। নবীনতম কুড়িগ্রামের সোনাহাটও এখন পূর্ণাঙ্গ ও অত্যাধুনিক স্থলবন্দর। দিনাজপুরের হিলি, লালমনিরহাটের বুড়িমারি, পঞ্চগড়ের বাংলাবান্ধার উন্নয়ন আগেই হয়েছে, কিন্তু ওপারের ব্যবস্থাপনা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য সহায়ক নয় এমন অভিযোগ রপ্তানিকারকদের। সেখানে পণ্যের মান যাচাইয়ের ব্যবস্থা না থাকায় বাংলাদেশের রপ্তানি পণ্য গ্রহণ করে না ভারত। তার উপর এসব বন্দর দিয়ে রপ্তানি করা যায় মাত্র 15টি পণ্য। ভারতীয় সাইডে যে সমস্ত সমস্যাগুলো আছে, দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করে আমাদের এই হিলিকে এক্সপোর্টের দিক থেকে স্বাবলম্বী করে তুলবে বলে আমি আশা করি। যদি আমরা এক্সপোর্টটাকে বাড়াতে পারি তাহলে সরকার ডলার পাবে, তাতে সরকারের লাভবান হবে এবং আমাদের এখানে সিএনএফ বা কর্ম যারা আছে তারা সবাই লাভবান হবে। ভারত ছাড়াও নেপাল, ভুটানে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্ভাবনাময়। এর প্রতিবন্ধকতা দ্রুত দূর করার দাবি দীর্ঘদিনের। নানা ছলছুতায়, নানা কথা বলে আমাদের পণ্যকে তারা ভারতের বাজারে প্রবেশ করতে নিষেধ করছে। ফলে একটা বিরাট বাণিজ্যের বৈষম্য গড়ে উঠছে। এটা যদি দ্রুত সমাধান করা যায় তো এই অঞ্চলের যে বাণিজ্যের, বাংলাদেশের ভারত বাণিজ্যের যে বৈষম্য কমে আসবে। সরকারের যে এমবাগোটা আছে পণ্য রপ্তানির ক্ষেত্রে, এই এমবাগোটা তুলে ধরা উচিত। না হলে শুধু বেনাপোল হয়ে এই মাল ভারতে এবং নেপালে, ভুটানও পৌঁছানো অনেক কঠিন ব্যাপার। তবে আশার কথা, বন্দর কেন্দ্রিক সমস্যাগুলোর বেশিরভাগই আগামী 6 মাসের মধ্যে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন নতুন বাণিজ্য মন্ত্রী। আমরা ব্যবসা বান্ধব একটা করতে চাই। আমি খুব শীঘ্রই ভারতীয় ব্যবসায়ীদের সাথে একটা মিটিং করবো, আশা করছি ফেব্রুয়ারি মাসের মধ্যে। তারা একটা চিঠি আমাকে অলরেডি দিয়েছে। আগামী 6 মাসের মধ্যে একটা ভিজিবল ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাই। ফেব্রুয়ারিতে ভারতে সেদেশের সরকার ও ব্যবসায়ীদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় সমস্যা সমাধানের আশা করছেন টিপু মুন্সি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।
উপজেলা নির্বাচন ঘিরে সরগরম ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গন। জোর তৎপরতা চালাচ্ছেন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। তবে ভোটাররা চান সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। এছাড়া নানা উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে অঙ্গীকার চান তারা। উপজেলা নির্বাচনটা হোক, মানে সব দল অংশগ্রহণ করুক এবং সব দলের মাধ্যমে সুষ্ঠু ভোটাভুটির মাধ্যমে যাতে আমরা আর কি একটা প্রতিনিধি পাই। আমরা চাইছি আমাদের এলাকার যারা সুখে দুঃখে সবসময় কাছে থাকে ওরাই আসুক, যে আমাদের গরিবের সাহায্য করব, হ্যাঁ আমরা ভোট দিব। আমরা একজন সৎ যোগ্য প্রার্থী চাই, যে ত্রিশাল এলাকার উন্নয়নমূলক কাজ করতে পারবে, তাদেরকে আমরা বেছে নিব। তরুণদের প্রতি, খেলাধুলার প্রতি যাতে আমাদেরকে কাজ করতে পারে, পাশাপাশি মাদকী বিরোধী তারা যাতে জিরো টলারেন্স রাখে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ে যাতে খেলাধুলার পাশাপাশি অন্যান্য যারা বেকার যুবক আছে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে। উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশার খবর জানাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ময়মনসিংহের যে 13টি উপজেলা পরিষদ আছে, সব এই 13টি উপজেলায় ইতিমধ্যে উপজেলা নির্বাচনের যে হাওয়া সেটি জোরে সোরে বইতে শুরু করেছে। এই উপজেলা পরিষদে যারা প্রার্থী হতে চান, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের যারা সদস্য, যারা দলীয় মনোনয়ন পেতে চান, তারা ইতিমধ্যেই তাদের তৎপরতা শুরু করে দিয়েছেন। তারা কেন্দ্রের সাথে যোগাযোগ রক্ষা করছেন, জেলা উপজেলা এবং তৃণমূলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। এবং আমরা যতদূর জানি বিভিন্ন দলে কিছু কিছু উপজেলায় ইতিমধ্যেই তৃণমূলের ভোট হয়েছে এবং তৃণমূলের ভোট থেকে তারা প্রার্থীর তালিকা তৈরি করে এটি কেন্দ্রীয় পাঠিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো এই নির্বাচনী তৎপরতা সম্পর্কে জানতে আমরা আজকে ত্রিশালে জড়ো হয়েছি। আমাদের সাথে ত্রিশালের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি আছেন, তাদের কাছ থেকে তাদের উপজেলা নির্বাচন নিয়ে তাদের কি ভাবনা সে বিষয়টি জানতে চাইব। আমি প্রথমে আপনার কাছে একটু যেতে চাই যে আসলে উপজেলা নির্বাচনটি আপনারা কেমন চান, কি পরিবেশে হোক এটা চান, বা কেমন প্রার্থী রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেবে, আপনাদের কেমন প্রার্থী পছন্দ? আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ ভোটার, আমরা সবসময় আশা করি যে একজন যোগ্য, সৎ এবং সুশিক্ষিত একজন মানুষ প্রার্থী হয়ে আসুক, যাদের দ্বারা আমাদের এলাকার মাদক মুক্ত করবে, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখবে এবং অবকাঠামোগত যে পরিস্থিতি এগুলো যারা উন্নয়ন করবে এবং বর্তমান সরকারের যে উন্নয়ন ধারা, এই ধারাকে যারা অব্যাহত রাখতে পারবে, এরকম ক্যান্ডিডেটকে আমরা আশা করতেছি, প্রত্যাশা করি। জি, নির্বাচনের পরিবেশটা কেমন চান? নির্বাচনের পরিবেশ তো আমরা সাধারণ ভোটার হিসাবে আমরা চাই যে সাধারণ মানুষরা যেন কেন্দ্রে স্বচ্ছন্দে যায় তারা ভোট দিতে পারে, রাস্তায় ঘাটে বা কোনো রকমের কোনো পরিবেশ যাতে অবনতি না হয়, আইন শৃঙ্খলা বাহিনী যাতে সবসময় তৎপর থাকে, সাধারণ মানুষ যাতে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে দিয়ে তার নিজস্ব ভোট সে নিজে দিতে পারে, এরকম পরিবেশ আমরা আশা করি। ধন্যবাদ। আমি একটু যেতে চাই, আমার ডান পাশে আছেন স্থানীয় সাংবাদিক, ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আগামী যে উপজেলা নির্বাচন হবে, এই নির্বাচন নিয়ে আপনার কি ভাবনা বা কি প্রত্যাশা? আমরা স্থানীয়ভাবে আমাদের ত্রিশালে কোনো সহিংসতা বা রাজনৈতিকভাবে কোনো বিভক্তির বা আক্রোশমূলক কোনো ঘটনা এ পর্যন্ত ঘটেনি। আর গত নির্বাচনে আমরা সহিংসতা মুক্ত একটি নির্বাচন আমরা ত্রিশালে পেয়েছি। আমরা বর্তমানে চাচ্ছি যে আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি ভালো থাকে, সাধারণ ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে তারা যেন কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, এরকম আমাদের একটি প্রত্যাশা। আর আমাদের উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ত্রিশালে ব্যাপকভাবেই নির্বাচনী হাওয়া বয়ে বেড়াচ্ছে। আমরা সাধারণ ভোটাররা তাদের একটা চিন্তা থাকে, যারা ত্রিশালের উন্নয়নকে তারা উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখবে, জনগণের কাছে গিয়ে কথা বলতে পারবে, জনগণের যে উন্নয়নের দাবি থাকবে সেগুলো পূরণ করতে পারে এবং সুন্দর একটা পরিবেশের মাধ্যমে যেন নির্বাচনটা হয়, এটা জনগণের সাধারণ ভোটারদের একটা দাবি থাকে প্রশাসনের কাছে, যে আমরা উপজেলা নির্বাচনে যেন সঠিকভাবে সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে আমরা ভোট প্রয়োগ করতে পারি। এবং আমার ধারণা যে ত্রিশালের আইন শৃঙ্খলা অত্যন্ত ভালো এবং সামনের উপজেলা নির্বাচনে সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন হবে এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের রায়, তাদের পছন্দের প্রার্থীকে তারা রায় দিবে এবং সুষ্ঠু একটি নির্বাচন ত্রিশাল হবে, এটা আমার ধারণা।
ধন্যবাদ। আমি একটু যেতে চাই, আমার ডান পাশে আছেন একজন সংগঠক যিনি বাল্য বিবাহ প্রতিরোধ এবং নারী নির্যাতন প্রতিরোধ নিয়ে কাজ করেন। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে উপজেলা নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশাটা কি, বা যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে আপনাদের কি প্রত্যাশা? ত্রিশাল উপজেলা যারা নির্বাচিত হয়ে আসবে তাদের প্রতি আমার যে প্রত্যাশাটা থাকবে, আশা করি যে সৎ নিষ্ঠাবান লোক আসবে যারা তৃণমূলে সাধারণ মানুষ নিয়ে কাজ করবে। যেমন আমি বাল্যবিয়ে নিয়ে কাজ করি, যারা এই কাজটায় সহযোগিতা করবে তৃণমূলে যেতে হবে। শুধু নির্বাচনের যারা প্রার্থিতা তারা সবসময় একটা শহরমুখী থাকে। তা আমি বিশেষ করে আশা করব যে যেহেতু নারী নির্যাতন, বাল্যবিবাহ মুক্ত এবং এই মাদক মুক্ত একটা সমাজ গঠন নিয়ে কাজ করে, মাদক মুক্ত করার চেষ্টা করে এই ধরনের একজন প্রতিনিধি সুষ্ঠু সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে বেরিয়ে আসবে, এই প্রত্যাশা আমার। ত্রিশাল সংগঠন আপনারা কিভাবে কাজটা করেন আর তারা কি সহযোগিতা করতে পারে আপনাদের? আমরা সাধারণত আমি ত্রিশাল উপজেলা থেকে আমাদের 12টা ইউনিয়নে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে এগুলিতে আমার 24টি ব্রিগেড টিম আছে। প্রতিটি স্কুলে 10 জন করে মেয়ে এবং একটি করে শিক্ষক, সমন্বয়কারী শিক্ষক স্কুলে কাজ করে। তাদেরকে নিয়ে এলাকার সাধারণ মানুষদেরকে উঠান বৈঠকের মাধ্যমে যে বাল্যবিয়ের কুফলগুলি আমরা তাদের সামনে তুলে ধরি। যে 18 বছরের আগে যে সমস্ত মেয়ের বিয়ে হয় তারা মাতৃকালীন সময়, আমাদের দেশে প্রায় 65% মেয়ে মাতৃকালীন সময় তারা মৃত্যুবরণ করে থাকে। এই মৃত্যুর হারটা রোধ করার জন্য আমরা উঠান বৈঠকের মাধ্যমে তাদেরকে সচেতন করে থাকি। পাশাপাশি যৌন নির্যাতন এবং মেয়েরা যে ইপটিজিংয়ের শিকার হয়ে অনেক সময় তারা কারো কাছে বিষয়গুলি শেয়ার করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়, সেই জায়গাটা তাদেরকে আমরা সমন্বয় করতে শিখিয়েছি, একজন আরেকজনের সাথে শেয়ার করে যেন এই বিষয়টা থেকে তারা পরিত্রাণ পায় খুব সহজেই। অবশ্যই জনপ্রতিনিধিরা এই বিষয়টা, জনপ্রতিনিধিরা যদি একটু সহযোগিতা করে, তারা কাজ করে এটা নিয়ে, তাহলে আমার মনে হয় যে শুধু আমার ত্রিশাল উপজেলা না, সারা বাংলাদেশেই বাল্যবিয়ে এবং যৌন হয়রানি মুক্ত সমাজ গড়া, মাদক মুক্ত সমাজ গঠন করা সম্ভব। ধন্যবাদ। আমি যেতে চাই, আমার বা পাশে আছেন একজন বিশিষ্ট ব্যক্তি। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে উপজেলা নির্বাচন নিয়ে আসলে আপনার প্রত্যাশাটা কি, বা ত্রিশালের উন্নয়নের ক্ষেত্রে যারা উপজেলা পরিষদে আসবেন তারা কোন বিষয়টিকে অগ্রাধিকার দিবেন? ধন্যবাদ। আমি একজন শিক্ষক। আমি এভাবে বলবো, ত্রিশাল সমৃদ্ধ এলাকা, উপজেলা লেভেলে ত্রিশাল একটি নজরুল বিশ্ববিদ্যালয় আছে আপনারা জানেন, এবং শিক্ষার ক্ষেত্রে অতীতে ত্রিশাল মাঝখান দিয়ে অনেকটা পিছিয়ে পড়েছিল, এখন অগ্রগতির দিকে আছে। শিক্ষা ব্যবস্থাটাকে আরও সুন্দর করতে হবে, শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য এরকম লোক যাই সৎজন, যিনি মানুষের সাথে রুট লেভেল পর্যন্ত তার পরিচিতি আছে, সেই জাতীয় একজন লোককে চাচ্ছি যিনি ত্রিশালকে শিক্ষার মাধ্যমে আলোকিত করবেন। ধন্যবাদ। আমি একটু যেতে চাই, আমার ডান পাশে আছেন একজন শিক্ষক। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে উপজেলা নির্বাচনে এই ত্রিশালে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তারা উন্নয়নের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দিবেন? আগামী মার্চ মাসে আমাদের উপজেলা পরিষদ নির্বাচন। এই উপজেলা পরিষদ নির্বাচনে সকল দলের প্রার্থী অংশগ্রহণ করলে নির্বাচনটি সুষ্ঠু এবং সুন্দর হবে বলে সাধারণ মানুষ মনে করেন। গত 5 বছর পূর্বে উপজেলা পরিষদ নির্বাচন হয়েছিল। সারা বাংলাদেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে, কিন্তু ত্রিশালের তেমন কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। তো সাধারণ মানুষ একজন সৎ, শিক্ষিত এবং যোগ্য এবং সন্ত্রাসমুক্ত প্রার্থী চায়। সাধারণ মানুষ চায় তার নিজের ভোটটা সে নিজে দিতে চায়, তার পছন্দের প্রার্থীকে দিতে চায়, তার মনমতো প্রার্থী নির্বাচিত করতে চায়। কেমন প্রার্থী চাই ভোটারদের মধ্যে একটা আলোচনা আছে, সেটা হলো সাধারণ মানুষকে যে প্রার্থী চিনে, সাধারণ মানুষ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে চিনে জানে, সাধারণ মানুষের সুখ দুঃখের পাশে থাকতে পারে এবং 12টি ইউনিয়নে রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট ইত্যাদি সমাজ সেবামূলক উন্নয়নমূলক কাজ করতে পারে।
ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন শিক্ষকের সাথে। আমি একটু আপনার কাছে আবার একটু যেতে চাই যে আসলে আমরা জানি যে এই ত্রিশালের বিশেষ করে গ্রামীণ এলাকার রাস্তাঘাটের একটু বেহাল অবস্থা আছে, বিভিন্ন সমস্যা আছে। তো এই রাস্তাঘাটের উন্নয়নের ক্ষেত্রে স্থানীয় সরকারের এই অন্যতম মাধ্যম উপজেলা পরিষদ, তারা কি ভূমিকা রাখতে পারে? তাদের ভূমিকাই সবচাইতে বড়, কারণ হলো উপজেলার মাধ্যমে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হয়। এই জন্য যোগ্য প্রার্থী দরকার। কারণ হলো যে গভর্নমেন্ট টাকা পয়সা বরাদ্দ করলো, অথচ সেই টাকাটা সঠিকভাবে ব্যবহার হলো না, রাস্তাঘাটের উন্নয়ন হলো না। এরকম প্রার্থী আমার মনে হয় আমাদের সাধারণ মানুষ, সাধারণ ভোটার চায় না। এই জন্য তার প্রত্যাশিত যে সমস্ত ক্যান্ডিডেট, তাদেরকে যেন ভোট দিতে পারে, এইটাই মানুষ আশা করে। কারণ হলো অবকাঠামোগত যদি উন্নয়ন না হয় তাহলে দেশের উন্নয়ন হয় না। রাস্তাঘাটগুলো যদি বেহাল থাকে, মানুষের যাতায়াতের সমস্যা থাকে, মানুষের যোগাযোগ ব্যবস্থা যে দেশের উন্নত, সেই দেশের মানুষের জীবনমান তত উন্নত। এই জন্য আমাদের এলাকার প্রত্যন্ত এলাকা পর্যন্ত আগে যে রাস্তাঘাট ছিল, এখন তো উন্নয়নের সময়, এখন রাস্তাঘাট ওইভাবে উন্নয়ন হয় নাই। এই জন্য আশা করি আগামী নির্বাচনে আমাদের প্রত্যাশিত প্রার্থী যেন আসে এবং সেই পথকে যেন সহজভাবে যে উন্নয়নের মানে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ত্রিশালের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সাথে। তারা আশা করছিলেন যে আগামী যে উপজেলা নির্বাচন সেটি সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে এবং তারা তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারবেন। এবং যারা প্রার্থী নির্বাচিত হয়ে আসবেন তারা এই এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবেন বলে তারা আশা করেছেন। তো এই ছিল আমার কাছে আজকের উপজেলা নির্বাচনী আড্ডার সর্বশেষ। দর্শক, আসন্ন উপজেলা নির্বাচন ঘিরে সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশার খবর জানাতে ময়মনসিংহের ত্রিশাল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। জনপদের সময় আরও থাকছে। হরেক রঙের ঘুড়ির মেলায় বর্ণিল কক্সবাজারের আকাশ, সব বয়সী পর্যটকে মুখর সমুদ্র সৈকত। বন্দরনগরী চট্টগ্রামে যানজট নিরসনে নির্মিত ফ্লাইওভারে এবার টোল বসাতে যাচ্ছে সিডিএ। ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণ ব্যয় মেটাতে এ উদ্যোগ বলে জানিয়েছেন সিডিএ চেয়ারম্যান। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে ব্যবহারকারীরা বলছেন, এতে নগরীতে যানজট না কমে বরং বাড়বে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। দীর্ঘ যানজটে নাকাল ছিল বাণিজ্যিক নগরী চট্টগ্রাম। ঘন্টার পর ঘন্টা আটকে থেকে চরম দুর্ভোগে পড়তে হতো নগরবাসীকে। এমন বাস্তবতায় যানজট থেকে রেহাই দিতে নগরীতে 4টি ফ্লাইওভার নির্মাণ করে সিডিএ। এতে দুর্বিষহ যানজট থেকে কিছুটা রক্ষা পায় নগরবাসী। তবে ফ্লাইওভারের প্রতি যানবাহনে 10 থেকে 20 টাকা পর্যন্ত টোল আদায়ের সিদ্ধান্ত নিয়েছে সিডিএ। ব্যবহারকারীরা বলছেন, এতে অতিরিক্ত খরচ এড়াতে ফ্লাইওভারের পরিবর্তে মূল সড়কেই যানবাহন চালাবে। টোল বসানো এটা যুক্তিযুক্ত বলে মনে করতেছি না আমরা। আমার থেকে যখন টাকা দিতে হবে তখন আমি নিচে দিয়ে যাব, উপরে দিতে উঠবো না। টাকা তো আমরা বাড়তে চাইলে ওরা বলবে যে নিচে দিয়ে চলে যাও, তখন আমরা নিজেদের যাইতে বাধ্য। এখানে এত বড় কিছু চলতেছে না যে টোল দিতে হবে, এটা মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার জন্য। উন্নত বিশ্বে ফ্লাইওভার ব্যবহারে টোল আদায় করা হয়, তবে কম দূরত্বে নেওয়া উচিত হবে না বলে মত নগরবিদদের। সিঙ্গাপুরেও যদি যান, সেখানে অনেকগুলো রাস্তায় পিক আওয়ারে কিন্তু টোল দিতে হয়। সো এটা একটা নর্মাল প্র্যাকটিস। এটা আমার মনে হয় না এটাকে নেতিবাচকভাবে দেখা উচিত। ছোট হলের যানজট নিরসনের জন্য এটা করা হয়েছে, সেখানে যদি টোল বসানো হয় সেটি অবশ্যই একটি নিন্দনীয় চিন্তা হবে, আমি বলবো যেটা ঠিক হবে না। তবে সিডিএ বলছে, প্রকল্পে ডিপিপিতে বলা আছে টোলের কথা, তবে ব্যবহারকারীরা না চাইলে সিদ্ধান্ত থেকে সরে আসবে সিডিএ। ডিপিপিতে বলা হয়েছে এটা টোল হবেই, এখানে যদি টোল বসাতে হয় সেটা হবে অত্যন্ত অল্প টাকার আর অত্যন্ত সীমিত সময়ের জন্য। যদি বসাতে হয় আমরা চেষ্টা করব অ্যাভয়েড করার জন্য, কিন্তু 10 থেকে 12 লক্ষ টাকা তো আমার জোগাড় করতেই হবে। চট্টগ্রামে বহদ্দাহাট, কদমতলী, দেওয়ানহাট ও আক্তারুজ্জামান সহ 4টি ফ্লাইওভার চালু রয়েছে। এগুলোর মোট দৈর্ঘ্য প্রায় 8.5 কিলোমিটার। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সংসদ নির্বাচনের পর এবার সিলেটে বাড়ছে উপজেলা নির্বাচন কেন্দ্রিক তৎপরতা। ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ বেশ কয়েকটি দলের সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন। তবে সৎ ও যোগ্য প্রার্থীকে বিবেচনায় রাখতে চান সাধারণ মানুষ। ভোটের আগে দীর্ঘদিনের সমস্যা সমাধানে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যাশা তাদের। গোলাপগঞ্জের গ্যাস পুরা দেশ চলতেছে, বিদেশে প্রচার হইতেছে, কিন্তু আমাদের গোলাপগঞ্জে ঘরে ঘরে এখনো গ্যাস পৌঁছে নাই। নির্বাচিত করা উচিত, যাদের মাধ্যমে আমাদের গোলাপগঞ্জের উন্নয়ন হবে, বিশেষ করে গোলাপগঞ্জের ঘরে ঘরে যেন গ্যাস
পৌঁছাতে হয়। ওনার নিজের কোনো স্বার্থ না বুঝে আমাদের জন্য যে কাজটুকু করবে, আমাদের প্রত্যাশা তাকেই ভোট দিব আমরা। যিনি উপজেলার চেয়ারম্যান হবেন তিনি সার্বজনীন হতে হবে, সব মহলে, যাতে করে ওনার গ্রহণযোগ্যতা থাকে। কঠোর দলীয় না হলে ভালো হয়। রাস্তাঘাট সব জন্য ভালোভাবে ক্লিয়ার করা হয় এবং সব জন্য মেরামত করা হয় ঠিক মতন। খেয়াঘাটের ওখানে একটি ছোট হলেও ব্রিজ চাচ্ছি, যাতে করে বাগার সাথে গোলাপগঞ্জের যোগাযোগটা ভালো হয়। শিক্ষিত যোগ্য হইতে হইব, জনগণের যে করতে হইব সেবা করতে হইব। দর্শক, উপজেলা নির্বাচন ঘিরে সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশার খবর জানাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ মামুন। আমি সিলেট বিভাগের একটি সমৃদ্ধ উপজেলায় অবস্থান করছি। গোলাপগঞ্জ উপজেলায় সিলেট বিভাগের যে 38টি উপজেলা আছে সেই উপজেলাগুলোর মধ্যে সব দিক দিয়ে একেবারে সমৃদ্ধ একটি উপজেলা। এই উপজেলার 7টি তেলকূপ রয়েছে, একটি এলপিজি গ্যাস প্ল্যান্ট রয়েছে, একটি ফ্র্যাকশনেশন প্ল্যান্ট রয়েছে, যে প্ল্যান্টের মাধ্যমে তেল এবং গ্যাসকে আলাদা করা হয়। এই প্ল্যান্টটির দীর্ঘদিনের দাবি পরিপ্রেক্ষিতে এই গোলাপগঞ্জে স্থাপন করা হয়েছে। এই গোলাপগঞ্জ উপজেলা এবং বিয়ানীবাজার নিয়ে সিলেট 6 আসন। এই আসনে বিগত 10 বছর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই আসন থেকে নির্বাচিত হয়েছে। এবারও পুনরায় তিনি নির্বাচিত হয়েছেন এই আসন থেকে। সব কিছু মিলে বলা যায় গোলাপগঞ্জের মানুষ প্রবাসী অধ্যুষিত এবং শিক্ষার দিক দিয়ে এই এলাকা দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছে। প্রায় 40 জন সচিব শুধুমাত্র এই উপজেলায় স্বাধীনতার পর থেকে এবং আগে এবং পরে এই পর্যন্ত বাংলাদেশ সরকারের বিভিন্ন দায়িত্বে ছিলেন এবং সেনাবাহিনীর প্রধান, দুদকের প্রধান সবই এই উপজেলায়। এখন এই উপজেলা নিয়ে কথা বলার জন্য এবং এই উপজেলার আগামী দিনগুলো নিয়ে কথা বলার জন্য আমার সাথে যোগ দিয়েছেন এই উপজেলার বিভিন্ন সমাজের প্রতিনিধিরা। আজ আমি আহাদ ভাই আপনার কাছে জানতে চাইবো, আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলেছেন। এই যে গোলাপগঞ্জ উপজেলার একটি কষ্ট আছে, সেই কষ্টটা হচ্ছে গিয়ে সুরমা এবং কুশিয়ারা বেষ্টিত গোলাপগঞ্জ এবং কুশিয়ারার ভাঙ্গনের ফলে গোলাপগঞ্জের অনেক বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে চলে যাচ্ছে। আরেকটি হচ্ছে গিয়ে এই গোলাপগঞ্জকে 2 ভাগে বিভক্ত করেছে সুরমা নদী। আপনার পাশের একটি বাঘা ইউনিয়নে যেতে প্রায় 20-25 কিলোমিটার ঘুরে আসতে হয়। এই সব কিছু মিলিয়ে এতদিন কেন এই সমস্যাগুলো সমাধান হচ্ছে না এবং এই ব্যাপারে আপনার কি বলার আছে? ধন্যবাদ আপনাকে। গোলাপগঞ্জ উপজেলার 1 নম্বর ইউনিয়ন হচ্ছে বাগা ইউনিয়ন। এই ইউনিয়ন একটি সমৃদ্ধ জনপদ। সেখানে যেভাবে রয়েছে ছোটো বড় অসংখ্য টিলা, সবুজ শ্যামলিমা পাহাড়, ঠিক সেভাবে রূপালী জলরাশিও রয়েছে। বাগা বলতে হয় যে বাগা একটি খুবই সমৃদ্ধশালী এলাকা, অথচ এই বাগার দূরত্ব হচ্ছে গোলাপগঞ্জ উপজেলা সদর থেকে মাত্র 1/2 কিলোমিটার। নদী পাড়ি দিলেই এপার হচ্ছে বাগা, কিন্তু সড়ক পথে গোলাপগঞ্জ থেকে যেতে হলে প্রায় 25-30 কিলোমিটার ঘুরিয়ে এবং আরও 2 উপজেলার উপর দিয়ে যেতে হয়, যার দরুন বাগার উল্লেখযোগ্য মানুষ একান্ত প্রয়োজন ছাড়া তারা গোলাপগঞ্জ উপজেলা সদরে বা পৌর শহরে আসে না। এতে আমাদের ব্যবসা বাণিজ্যে বড় ধরনের ঘাটতি দেখা দিচ্ছে। বাগার মানুষ যদি সরাসরি সড়ক পথে গোলাপগঞ্জে আসতে পারত তাহলে গোলাপগঞ্জের ব্যবসা বাণিজ্য আরও অনেক গুণ বৃদ্ধি পেত, যার দরুন এপার এবং ওপারের উভয় পারের হাজার হাজার মানুষের দীর্ঘদিনের কি করা উচিত আপনি বলেন? এপার এবং ওপারের হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দাবি, সুরমা নদীর উপর যদি একটি ব্রিজ নির্মাণ করা হয় তাহলে বাগার সঙ্গে উপজেলা সদরের সরাসরি সড়ক পথের যোগাযোগ সৃষ্টি হবে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্য সহ অত্র এলাকার মানুষের জীবনযাত্রা অনেক উন্নত হবে। ধন্যবাদ আহাদ ভাই আপনাকে। আমাকে একটু সংক্ষেপে বলবেন যে আপনাদের এই গোলাপগঞ্জ শিক্ষার দিক দিয়ে অনেক সমৃদ্ধ, তারপরেও জাতীয় পর্যায়ে যে শিক্ষার হার 73% সাক্ষরতার হার, আপনার গোলাপগঞ্জে 50-এর নিচে 47-48। এই ব্যবধানটা কেন হলো এবং এই ব্যবধান থেকে উত্তরণের জন্য কি করা উচিত যদি আপনি সংক্ষেপে বলতেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আমাদের শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ 10 বছর শিক্ষামন্ত্রী ছিলেন। সেই সময় শিক্ষার ব্যাপক উন্নতি হয়েছে, সারা বাংলাদেশে শিক্ষার ব্যাপক উন্নতি হয়েছে, ঠিক পাশাপাশি গোলাপগঞ্জেও ব্যাপক উন্নতি হয়েছে। কিন্তু এর পরেও কিছু শিক্ষার মানটা দেশের অন্যান্য উপজেলার তুলনায়, জেলার তুলনায় আমাদের শিক্ষার মানটা কম। তো আমি আশা করি যে এখানে যে জনপ্রতিনিধি যারা আছেন সবাই মিলে আমরা যদি সকল সচেতন মানুষ এক হয়ে এবং বিভিন্ন সময় সমাবেশ এবং যারা অসচেতন পরিবার আছে, মা বাবা আছে, তাদেরকে আমরা যদি সচেতন করতে পারি যে লেখাপড়ার সম্বন্ধে আমরা আর একটু তাদেরকে লেখাপড়ার গুরুত্ব সম্বন্ধে বোঝাতে পারি, তাহলে মনে হয় যে আগামীতে শিক্ষার মান গোলাপগঞ্জে ইনশাআল্লাহ 90-এর উপরে চলে যাবে। ধন্যবাদ। আচ্ছা, এখানে আমাদের এখানে নারী প্রতিনিধি দিয়ে আছে, নারী প্রতিনিধিদের নেতৃত্ব দিচ্ছেন। আপনাদের প্রায় 2,22,000 ভোটার, তার মধ্যে অর্ধেকই প্রায়
অর্ধেক অর্ধেকই হচ্ছে নারী এবং পুরুষ। অভিযোগ হয়ে থাকে উপজেলা পর্যায়ে যারা নারী ভাইস চেয়ারম্যান থাকেন এবং তারা কাজ করার সুযোগ পান না, এতে করে নারীরা বঞ্চিত হচ্ছেন। এক্ষেত্রে কি করা উচিত? ধন্যবাদ। নারীরা যেভাবে একজন মানে পুরুষ চেয়ারম্যান নির্বাচিত হন, যে মাঠে পরিশ্রম করে বুঝে জনগণের কাছে, ঠিক তেমনিভাবে একজন উপজেলার ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পরিশ্রম করে বুঝে নির্বাচিত হন। তো দেখা গেছে পুরুষ চেয়ারম্যান যতটুকু সুযোগ সুবিধা পাচ্ছেন, নারীরা এ থেকে বঞ্চিত। জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয় তারা এগুলো রক্ষা করতে পারে না। আমি চাই এর সঠিক একটা পাবে, নারীরা নেতৃত্ব পাক, আইনানুগভাবে বা যে কোনো সহযোগিতা পাক তারা। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার তো গ্যাস আন্দোলনের সাথে এখানে জড়িত ছিলেন, তেল গ্যাস আন্দোলনের সাথে দীর্ঘদিন। এই যে তেল গ্যাসের অবস্থা কেমন এবং আপনাদের দাবিটা এখন পর্যন্ত কোন অবস্থায় আছে? ধন্যবাদ আপনাকে। আমাদের গত 89-90 সাল থেকে এই তেল গ্যাসের আন্দোলন, গোলাপগঞ্জের সর্বস্তরের মানুষ এবং জনপ্রতিনিধিরা এই তেল গ্যাস আন্দোলনে একাত্ম হয়ে আন্দোলন করেছিলেন। তার প্রেক্ষিতে বিগত 92 সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গোলাপগঞ্জে এসে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন। তিনি ফ্র্যাকশনেশন প্ল্যান্ট, এলপিজি প্ল্যান্ট সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছিলেন এবং ঘরে ঘরে গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তীতে 96 সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গোলাপগঞ্জে এসেছেন এবং বিভিন্ন তেলকূপ পরিদর্শন করে তিনিও গোলাপগঞ্জের মানুষের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে তিনি বলেছেন যে গোলাপগঞ্জের দাবি এটা যৌক্তিক দাবি, সেটি আমারও দাবি। তাই আমাদের প্রত্যাশা, গোলাপগঞ্জের মানুষের সকলের প্রত্যাশা, গোলাপগঞ্জের অল্প জায়গার মধ্যে মাত্র 3 কিলোমিটারের মধ্যে 60টি তেল এবং গ্যাস কূপ এখানে রয়েছে, যা অবিশ্বাস্য হলেও সত্য এবং বাস্তব। তাই আমার একটি দাবি, গোলাপগঞ্জের মানুষের, সর্বস্তরের মানুষের দাবি যে গোলাপগঞ্জের প্রত্যেকটি এলাকায় আবাসিক গ্যাসের সুবিধা দেওয়ার জন্য, কারণ গোলাপগঞ্জের 80% এলাকা আবাসিক গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমাদের আকুল আবেদন সরকার। আপনি বলছেন যে প্রত্যেক ঘরে ঘরে যেন গ্যাস চলে যায়। আমাকে আপনি একটু বলবেন, আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছি যে এই যে গোলাপগঞ্জের একটি পৌরসভা এবং 11টি ইউনিয়ন, এই পৌরসভা সদরের প্রায় সময় অভিযোগ থাকে যানজট লেগেই থাকে এবং অপরিকল্পিত বিভিন্নভাবে পরিবহনগুলো রেখে দেওয়া হয়, গাড়ি ঘোড়া রেখে দেওয়া হয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য চাচ্ছেন সবাই গোলাপগঞ্জবাসী। আপনার এই ব্যাপারে কি করণীয় আছে এখানকার যে প্রশাসন আছে বা গোলাপগঞ্জের যে আগামী পরিষদ আসবে তাদের কাছে? শুভ সন্ধ্যা, ধন্যবাদ সময় টিভি, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের প্রত্যাশা, ব্যবসায়ী প্রতিনিধি পক্ষ থেকে আমাদের প্রত্যাশা অপ্রতুল, অনেক প্রত্যাশা, আমাদের অনেক প্রত্যাশা। না, আমি জানতে চাচ্ছি আপনি যে যানজট এবং মার্কেটের সামনে গাড়িগুলো রেখে দেওয়া হয়, কোনো জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা নেই, এইটা থেকে কীভাবে উত্তরণ করা যাবে সংক্ষেপে বলবেন? আমাদের প্রত্যাশা হচ্ছে, আমাদের বেশ কয়েকদিন আগে, বিগত কয়েকদিন আগে আমাদের মাননীয় মেয়র নির্বাচিত হয়েছেন, আর আমাদের তো অতি সম্প্রতি আমাদের সংসদ সভাপতি নির্বাচিত হয়েছেন এবং আগামীতে আমাদের উপজেলা পরিষদের নির্বাচন হবে এবং চেয়ারম্যান সাহেব এবং চেয়ারম্যান মহোদয় এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন। সবার কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে আমাদের এই বাজার অংশটুকু, ব্যবসার পরিবেশ যাতে আমাদের শৃঙ্খলাবদ্ধভাবে, কাস্টমাররা যেভাবে সারিবদ্ধভাবে শৃঙ্খলাবদ্ধভাবে নিরাপত্তার সহিত কেনাকাটা করতে পারে। বিশেষ করে চৌমনি অঞ্চলটা যানজট মুক্ত করতে আমাদের একটি সিএনজি স্টেশন দরকার, সিএনজি স্ট্যান্ড দরকার, বাস স্ট্যান্ড দরকার, স্বতন্ত্র আলাদা 2টি স্ট্যান্ড দরকার। এই সমস্ত দুটি সেক্টরকে যদি আমরা স্বতন্ত্র বাস স্ট্যান্ড এবং সিএনজি স্ট্যান্ড করে দিতে পারি সরকারের পক্ষ থেকে, তাহলে আমি মনে করি আমাদের চৌমনি অঞ্চলটা অন্ততপক্ষে যানজট মুক্ত হবে। আচ্ছা, আমাকে একটু সংক্ষেপে বলবেন যে এই যে এতদিন পর্যন্ত একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে কোনো স্ট্যান্ড নাই কেন, এখানে কোনো স্ট্যান্ড গড়ে তোলা হয় না কেন? আসলে গোলাপগঞ্জে যেখানে সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড রয়েছে, এই জায়গাটা ছোটো। পাকিস্তান আমলে এটা স্থানটা নির্ধারণ করা হয়েছিল। কালের পরিক্রমায় এবং চাহিদার তুলনায় অনেক যানবাহন বৃদ্ধি পেয়েছে, সেই হিসাবে এই স্ট্যান্ডটা তার অনির্ধারিত স্থানেই রয়েছে। যানবাহন বৃদ্ধি পাওয়ার কারণে চালকরা বাধ্য হয়ে বিভিন্ন স্থানে রাখতে হয়, এজন্য যানজট লেগেই থাকে।
ধন্যবাদ আপনাদের সবাইকে। এই যে গোলাপগঞ্জ উপজেলা একটি সমৃদ্ধ উপজেলা, একটি পৌরসভা এবং 11টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা, এবং এই উপজেলার নির্বাচন সবাই আশা করছেন। এখানে শান্তিপ্রিয় মানুষ, প্রবাসী অধ্যুষিত এলাকা এটি, এবং সবাই চাচ্ছেন যে আগামী উপজেলা নির্বাচন একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এই নির্বাচনে সবাই অংশগ্রহণ করতে চাচ্ছেন, এবং এখানে নারী নেত্রী আছেন, এবং তারা চাচ্ছেন যে আগামী পরিষদের যে ভাইস চেয়ারম্যান হবেন, যিনি নারী ভাইস চেয়ারম্যান, তিনি যেন সমান ক্ষমতা পান, পুরুষ ভাইস চেয়ারম্যানের সমান ক্ষমতা পান। তাতে করেই তারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, বাড়িতে বাড়িতে গিয়ে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, পরবর্তীতে দেখা যায় নারীরা যে প্রতিশ্রুতি দিচ্ছেন তা বাস্তবায়ন করা সম্ভব হয় না। পুরুষরাই তাদের অর্থ বা তাদের উন্নয়নে তাদের সমস্ত যোগান দিয়ে থাকে। এই অভিযোগটা আমরা প্রায় সময় পেয়ে থাকি, বা নারীরা অভিযোগ করে থাকেন যে তারা শুধু প্রতিশ্রুতি দেন কিন্তু প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন হয় না। তাই আগামী পরিষদের কাছে যারা নারীরা আছেন তারা চাচ্ছেন যেন সরকার এই নারীদের সমান ক্ষমতায়ন দিয়ে থাকেন। এই ছিল গোলাপগঞ্জ উপজেলা থেকে উপজেলা নিয়ে আড্ডার সর্বশেষ। দর্শক, আসছে উপজেলা নির্বাচন ঘিরে সাধারণ মানুষের ভাবনা প্রত্যাশার খবর জানাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। সোনালী রোদে পড়ন্ত বিকেলে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের আকাশে উড়েছে নানা রঙের ঘুড়ি। আর এই ঘুড়ি উড়ানোর উৎসবে মেতেছে পর্যটক সহ অনেকে। আবার শৈশবের দুরন্তপনায় ঘুড়ি উড়ানোর কথাও মনে করেছে অনেকেই। আয়োজকরা বলছে ভবিষ্যৎ প্রজন্মকে যান্ত্রিকতার জীবন থেকে খোলা আকাশের নিচে নিয়ে আসাই তাদের মূল উদ্দেশ্য। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। বিশাল সৈকত, সোনালী রোদে পড়ন্ত বিকেল, তার আকাশে উঠছে ড্রাগন, সাপ, কালো পাহাড়, মাছরাঙা, কামরাঙা, মৎস্যকন্যা, প্রজাপতি সহ নানা রঙের ঘুড়ি। মুক্ত আকাশে ভাসমান ঘুড়ি দেখতে সমুদ্র সৈকতে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা। আবার বেড়াতে আসা অনেকে নাটাই নিয়ে ঘুড়ি উড়াতে ব্যস্ত। আর সৈকতের এই ঘুড়ি উৎসবে এসে কেউ ফিরে যাচ্ছেন শৈশবে, আর কেউ বা আচ্ছন্ন মুগ্ধতায়। ঢাকায় আমরা ঠিক এরকম ফ্যাসিলিটি পাই না, কখনো এত বড় প্লেস, এত সমুদ্রের মাঝখানে এইভাবে সমুদ্রের সাইডে কখনো এরকম আমরা ঘুড়ি উড়াই নাই। ঘুড়ি উড়ানোর ইচ্ছা ছিল অনেক আগের থেকে, মা বাবার থেকে পারমিশন নিয়ে এখানে ঘুরে উড়াতে এসেছি। এখানে অনেক ভালো লাগছে। কখনো ঢাকায় এরকম কোনো অকেশন হয় না, তো ভেরি মাচ এনজয়। অনেক ধরনের ঘুড়ি উড়াচ্ছি এখানে, ঈগল, বাঘ, সাপ, এরকম টাইপের অনেক ঘুড়ি উড়াচ্ছি, খুবই ভালো লাগছে। শুক্রবার বিকেলে কক্সবাজারের সৈকতের সুগন্ধা পয়েন্টে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের আয়োজনে 2 দিনব্যাপী জাতীয় ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি ঝাংজু। আমি অবশ্যই মনে করি এটার মধ্য দিয়ে আমাদের এই কক্সবাজার সহ আমাদের এই উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশের নামটিও ইতিবাচকভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। আয়োজকরা জানালেন ভবিষ্যৎ প্রজন্মকে যান্ত্রিক জীবন থেকে একটু নির্মল বাতাসে নিয়ে আসার জন্যই তাদের এই আয়োজন। ঘুড়ি সংস্কৃতিটা খুব নির্দোষ, অনাবিল, অতএব এটার চর্চা যত বেশি বাড়বে তত ভালো। কম্পিউটারের মনিটরে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ঘুড়িও উড়ায়, আমরা সেটা চাই না। এরকম উন্মুক্ত প্রান্তরে আসবে। এবারের উৎসবে ঐতিহ্যের আদি উপাদান দীর্ঘ 25 ফুট বিরাট টেরাকোটা টেপা পুতুল, বিশাল হাওয়াই মানুষ, ভয়ঙ্কর ড্রাগন, চরকি ও আলোকসজ্জিত ঘুড়ি সহ 2 শতাধিক নানা ধরনের বর্ণিল ঘুড়ি রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সরকারি নির্দেশনা অমান্য করে আগ মুহূর্তেও কোচিং সেন্টারে চলছে ক্লাস। যশোর ও গাজীপুরে প্রশ্নফাঁস চক্রের 4 সদস্য আটক। চলতি মাসে পদ্মা সেতুতে বসতে পারে 7 ও 8 নম্বর স্প্যান। দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে কাজ। জুনের মধ্যে সবগুলো পিলার বসানোর পরিকল্পনা। এবং নানা সংকটে উত্তরাঞ্চলের 4টি স্থলবন্দর। 6 মাসের মধ্যে রফতানি বাণিজ্যের সম্ভাবনার আশ্বাস বাণিজ্য মন্ত্রীর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।